প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট। আর আমি বরাবরের মতো আজও সঙ্গে রয়েছি সোমা ইসলাম। আপনারা জানেন রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়েই আমরা কিন্তু মেট্রো সেম টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি। আজও তাই করব। আমাদের সঙ্গে আছেন মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ.টি. ইমাম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কেমন আছেন আপনি? ভালোই। নির্বাচন তো শেষ হয়ে গেল, ভীষণ ব্যস্ততা ছিল, আর সেই ব্যস্ততার ফাঁকে আপনি হয়তো একটু সময় পাচ্ছেন বলে আমরা আপনাকে এতটা সময়ের জন্য কাছে পেয়েছি। বর্তমান সরকার কিন্তু সবসময় শুরু থেকে বলে আসছে যে এবার কিন্তু এই সরকারের মূল চ্যালেঞ্জ এবং জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। আমরা এক ঝাঁক তারুণ্যের জয় জয়কার মুখ দেখেছি মন্ত্রিসভাতে, কিন্তু তারা তো নতুন অভিজ্ঞতায়, তারা অনেক নতুন নবীন, কিন্তু তাদের অভিজ্ঞতা নিতে নিতে এই দুর্নীতির বিরুদ্ধে সরকার কি করে জেহাদ ঘোষণা করবে? তাহলে সফল হবে কখন সরকার? অভিজ্ঞতা কখনো হঠাৎ ইয়ে করে তৈরি হয় না, একদিনে হয় না। রাজনীতির মাঠে থাকা আর মন্ত্রণালয় চালানোর, আমি সব বিষয়গুলো সামগ্রিক অর্থে বলছি। এরা কিন্তু যারা মন্ত্রী হয়েছেন তারা কোনো না কোনোভাবে সবসময় সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সম্পৃক্ত নন এরকম আমি তো দেখি না। অনেকে এর আগে মন্ত্রী ছিলেন, জি, আবার একেবারে আনকরা যদি বলেন, আনকরা মন্ত্রী একেবারে নতুন যারা হয়েছেন তারাও সরকারের বিভিন্ন কাজের সময়, এই তো দেখেছেন আমাদের নওফেল, এমনি তরুণ কিন্তু হলেও একেবারে তরুণ কিন্তু কেউই নন, কচি কাঁচা মোটেও নয়। মানে সাংগঠনিকভাবে যেমন তারা অভিজ্ঞ, প্রশাসনিকভাবেও তারা অভিজ্ঞ। প্রশাসনিক যথেষ্ট দক্ষতা আছে, প্রশাসনিক দক্ষতা প্রায় সকলেরই আছে। এবং এরা আমি মনে করি এরা আরও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন। এটিও তো একটি বড় অর্জন যে আমি দুর্নীতিটি কিভাবে, এটা লিডিং ফ্রম দি ফ্রন্ট আমি বলবো। আবার মন্ত্রীরাও যদি নিজেরাই দৃষ্টান্ত স্থাপন করেন যে না, আমার এইখানে কোনো রকম তদবির চলবে না, আমি এই কাজগুলো করতে দেব না, এবং আমার এই দায়িত্ব, এইগুলো আমি একেবারে আমি বলবো তাদেরকে, অনেককেই আমি তাদেরকে এই উপদেশ দেব যে আপনারা টার্গেট ঠিক করে দেবেন যে আমি এই দিনের মধ্যে এই কাজ চাই। এবার আমি একটু যদি ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনার কাছে যেটা বড় প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হচ্ছে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জনাব এইচ.টি. ইমাম দেখেছিলাম যে সিপিডি 22,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, একটা রিপোর্ট প্রকাশ করেছিল। এবং আপনি জানেন সাম্প্রতিক সময়ে টিআইবি কিন্তু আরও একটি রিপোর্ট প্রকাশ করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে। আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানগুলো নিজেদেরকে যখন তারা বলে যে আমরা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এবং গ্রহণযোগ্যতা তাদের গ্লোবালি, তখন তারা যখন নির্বাচনের 15 দিন 16 দিন পর এ ধরনের রিপোর্ট প্রকাশ করে, তখন জনগণ এবং বহির্বিশ্বের কাছে কি ধরনের ভাবমূর্তি দাঁড়ায় বাংলাদেশের? এই বিষয়ে আপনি কি বলবেন? আমি প্রথমে একটি কথা বলি, এই দুটো প্রতিষ্ঠানের বাংলাদেশের যারা সিপিডি বিশেষ করে মোটেও আন্তর্জাতিক মানের নয়, এবং সিপিডিতে তারা যতই ইকোনমিক তথ্য এবং করেন, আমার নিজের জানাশোনা পরিবারের মধ্যে এবং অন্যান্য যারা ভালো ইকোনমিস্ট যারা, তারা বলেন সিপিডির কোনো ইকোনমিস্ট নাই। মনে আছে আপনাদের নিশ্চয়ই 1/11-এর আগে সিপিডির যে ভূমিকা ছিল, ওই ভূমিকাটি আমাদের বারে বারেই মনে করিয়ে দেয় যে এরা বিশেষ একটি গোষ্ঠীর জন্য কাজ করেন, এবং সেই গোষ্ঠীর স্বার্থটি এগিয়ে নেওয়ার জন্যই তারা এই সমস্ত কথা বলেন। আমি টিআইবির এবারকার যে রিপোর্ট, সেটিকে খুব একটা গঠনমূলক মনে করি না। জনাব এইচ.টি. ইমাম, আমি আরেকটা প্রসঙ্গে জানতে চাচ্ছি যে এবারে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনরায় জনগণ ভোট দিয়ে এই বর্তমান সরকারকে আবার নির্বাচিত করলো, সামনে এগিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারের মূল মন্ত্রটা কি, কিভাবে এগিয়ে যাবে? কাজ তো আরো অনেক কিছু বাকি আছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা আপনার কাছে একটু জানতে চাই। দুটো ভাগ হবে। একটি হলো যে সমস্ত আমরা ম্যানিফেস্টো তো বলেছি যে চলতি, অর্থাৎ এখন যে সমস্ত প্রকল্প যেগুলো চলমান আছে, সেই সমস্ত প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে হবে, এবং আগের মতো দীর্ঘসূত্রতা করা যাবে না। অন্যদিকে আমাদের কাজ নতুন যেগুলো নেওয়ার, সেগুলো এখনই নিতে হবে। আমরা বরাবরই দেখে এসেছি যে প্রায় ক্ষেত্রেই প্রকল্প যে সমস্ত নেওয়া হয়, প্রায় আর্থিক বছরের শেষে গিয়ে হঠাৎ করে দ্রুত গতিতে করতে চায়, এবং তখন আর ওই সময় থাকে না। খরচ যা হওয়ার কথা, যে খরচটি হবে 10 মাসে, সেটি যদি 2 মাসে করতে যায়,
তাহলে তো সেখানে অপচয় হবেই। কাজে অপচয় রোধ করতে হবে। শুধু দুর্নীতির দুটো দিক, একটি হলো যে দুর্নীতি সরাসরি বলতে পারি চুরি, এটি একটি, অন্যদিকে অপচয় দুর্নীতি, অপচয় রোধ করতে হবে। আমার আরেকটা প্রশ্ন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সকল রাজনৈতিক দল এসেছে এবং শেষ পর্যন্ত যে বিএনপি পরাজিত হলেও 8টি আসন পেলেও তারা যে শেষ পর্যন্ত নির্বাচনে ছিল, এটা তো অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে। অবশ্যই। কিন্তু সেই জায়গা থেকে আমি বলছি যে অংশগ্রহণমূলক নির্বাচনটা যখন হলো এবার, তখন কিন্তু বিএনপির একটা বিরাট আশা ছিল যে জনগণ বিশাল ম্যান্ডেট নিয়ে তাদেরকে ক্ষমতায় আনবে, কিন্তু তারপরও জনগণ কেন মুখ ফিরিয়ে নিল? সেটা আবার পাল্টা একটা অভিযোগ আছে জনাব এইচ.টি. ইমাম, যে জনগণ আসলে মুখ ফিরিয়ে নেয়নি, প্রশাসন এবং নির্বাচন কমিশনের এখানে একটা বিশাল ভূমিকা ছিল। এটাকে আপনি কি করে খণ্ডন করবেন? আমরা দুটো দিক অন্যভাবে দেখেছি। নেত্রীও বলেছেন, আমাদের অন্যান্য দলের নেতারাও বলেছেন। আজকে সকালেই আমি কোন টেলিভিশনে একটা বোধহয় আলোচনা দেখছিলাম যে বিএনপি এখন দল হিসেবে এত হয়ে গেছে কেন, মানে প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। তাদের মধ্যেই এখন আর সেই এটা নেই যে পরিমাণ শক্তি, সামর্থ্য এবং যে ধরনের একটি দল গঠন করার জন্য দলকে ধরে রাখার যে ক্ষমতা, সেটি নেই। আজকেই দেখছিলাম ওই আলোচনাতেই বলছিলেন যে বিএনপির পুরনো নেতারা অনেকেই এখন স্থবির হয়ে গেছেন, তারা আর মোটেও কাজকর্ম সেরকম উৎসাহ দেখাচ্ছেন না। আর গত নির্বাচনে তাদের তো কোনো নেতা ছিল না। সবসময় এটা খেয়াল করবেন যে প্রত্যেকটি দলেরই আমি কাকে প্রধানমন্ত্রী করতে চাই সেরকম একজন মানুষ থাকতে হবে তো সামনে। তো আমাদের তো একজনই ছিলেন এবং যার জনপ্রিয়তা তখন একেবারে তুঙ্গে, 70% ওপরে। গত নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত যে জনপ্রিয়তা, এটিও আমাদের অনেক দূর টেনে নিয়ে গেছে। উন্নয়ন, জনপ্রিয়তা এবং সঙ্গে সঙ্গে অন্যদের যে ব্যর্থতা, ওই ব্যর্থতাগুলো তাদেরকে তো ব্যর্থতা থেকে উতরে আসতে হবে। মানে হেভিওয়েট লিডারশিপটা না থাকলে দলের অবস্থাটা এরকম হয়ে যায়। সেই প্রসঙ্গ ধরে আমি আবারও আরেকটু যেটা জানতে চাই যে লিডারশিপ একটা বড় ফ্যাক্টর রাজনৈতিক দল চালাতে গেলে। তো সেই ক্ষেত্রে তো আমরা দেখেছি বাঘা অনেক আমাদের যেটা বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী লীগের বাঘা যারা মন্ত্রিসভায় ছিলেন কিংবা নেতৃত্বে ছিলেন, তারা কিন্তু মন্ত্রিসভা থেকে ছিটকে গেলেন। তো সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগে কোনো ধরনের পরিবর্তন কিংবা প্রভাব পড়বে কি? আবার না, আমি কিন্তু আগেও বলেছি ছিটকে যাননি তারা মোটেও। তারা ভালোভাবেই আছেন এবং আওয়ামী লীগের নেতৃত্ব, তারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য অথবা প্রেসিডিয়ামের সদস্য, তারা বিভিন্নভাবে তাদের অবদান রাখবেন। প্রিয় দর্শক, আলোচনা চলছিল, আমরা ফিরছি কিছু পরেই, নিয়ে নিচ্ছি মেট্রোসেম একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আলোচনা চলছিল আর একটা বিষয় বা প্রসঙ্গে আমরা একটু ফিরতে চাই, সে আবার নির্বাচনেই আসতে চাই। একাদশ তো শেষ হয়ে গেল, এবার কিন্তু সামনে আছে উপজেলা এবং একদম খুব কাছে চলে এসেছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। তো সেই ক্ষেত্রে একের পর এক একাদশে দেখেছি মনোনয়নের ক্ষেত্রে চমক ছিল আপনাদের, মন্ত্রিসভায় চমক ছিল আপনাদের, তো সংরক্ষিত নারী আসনের এ ধরনের কিছু চমক অপেক্ষা করছে? আমি মনে করি এখানে যেটি হবে ও অন্য কিছু না হলেও যারা ত্যাগী, আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছেন, নির্যাতিত হয়েছেন এবং যাদেরকে মূল্যায়ন করা সহজ, এরকম তো অনেকে বেরিয়ে আসবেন। তাদের হয়তো তারা অগ্রাধিকার পাবেন। এছাড়াও হয়তো অনেক এলাকায় এর আগে কোনো মহিলা এমপি হন নাই, সেটি হতে পারে, সেগুলোও একটু বিবেচনা হতে পারে। বিভিন্ন রকমের বিবেচনা আসবে। আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের কালকেই তো বলেছেন, আজকে সকালেই টেলিভিশনে দেখছিলাম, উনি বলেছেন যে যারা দলের জন্য কাজ করেছেন, শুধু এই নির্বাচনে নয়, দীর্ঘদিন যাবৎ যারা কাজ করে আসছেন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, কেন্দ্রে, সব জায়গাতেই তাদের অবদান অবশ্যই মূল্যায়ন করা হবে। সব নির্বাচনের আসলেই তো আমরা দেখি তারকা শিল্পীদের ভীষণ আনাগোনা কিংবা তারাও মনোনয়ন চান। তো সংরক্ষিতেও কি এরকম তারকা শিল্পীরা আসবে? যদি তারা এসেই থাকেন তাহলে আপনি যেটি বলছিলেন যে ত্যাগী নেতা কর্মীদের আরো অনেকখানি ত্যাগ স্বীকার করতে হয়, অপেক্ষা করতে হয়, সেটাকে কিভাবে আপনারা দেখবেন? না, শিল্পীদের মধ্যেও অনেকে ত্যাগ স্বীকার করেছেন, এরকমও তো আছেন। সব পেশারই প্রতিনিধিত্ব আমি মনে করি থাকলে ভালো হয়। কৃষিবিদ আছেন, ইঞ্জিনিয়ার আছেন, মহিলাদের মধ্যেও আছেন, ডাক্তার আছেন, চিকিৎসক কিংবা অন্য যারা পেশাজীবী শিল্পী, পেশাজীবীদের মধ্যেও অনেকে তো আছেন অনেক রকম। নিশ্চয়ই এগুলো সব কিছু মিলেমিশেই
আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে, জি, সেই বোর্ডে মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সভাপতি নেত্রী নিজেই থাকেন, এবং আমার তো মনে হয় উনি প্রচুর অনেক বিষয় খুঁটিনাটি দেখে তারপরে করেন। এবং এবারকার এরা এখনই আবেদন করে রাখছেন, কিন্তু সংরক্ষিত আসনের নির্বাচন হতে দেরি আছে, সময় পাবেন অনেক। আমার মনে হয় দলে অনেক সময় পাওয়া যাবে। ডিজিটাল বাংলাদেশে যে স্লোগান নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং অনেকখানি এগিয়ে গেছে, সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে সারা বিশ্বই দেখছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আবার যে 5 বছরের জন্য জনগণ বর্তমান সরকারকে আবারও নির্বাচিত করেছে, তো সেই ডিজিটাল বাংলাদেশকে আরও অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার আপনাদের ওয়ান স্টপ সার্ভিসগুলো কি কি সেবা দেওয়ার জন্য আপনারা চিন্তা করছেন? জনগণের কাছে সেবাগুলো ওয়ান স্টপ সার্ভিস কোনগুলো, কোন জায়গাগুলো? একটি তো আমাদের মস্ত বড়, এর মধ্যে একটা আমি বলবো যে প্রায় বিপ্লবী পরিবর্তন হয়েছে, সেটা হলো এই যে টেন্ডারবাজি, দুর্নীতির একটা ই টেন্ডারে আমাকে কিছুদিন আগে একজন একটা তথ্য দিচ্ছিলেন যে আমরা বোধহয় গত বছর কি তার আগের বছরে এর মধ্যে বিশাল একটা সরকারের হয়েছে, সাশ্রয় হয়েছে টাকা। না হলে এটি ই টেন্ডারে অনেক বেশি এমনি মানে পত্রপত্রিকায় টেন্ডার না দিয়ে, পত্রিকায় কিংবা টেলিভিশনে কোনো রকম টেন্ডার না দিয়ে এই টেন্ডারে পুরোপুরি চলে যাওয়া। তারপরে বিভিন্ন যে সমস্ত সেবা দেওয়ার কথা, যেগুলো কিছু কিছু পাচ্ছেন অনেকেই, এখন আরও ব্যাপকভাবে যদি দেওয়া যেতে পারে। আমি আজকেই দেখলাম আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে 1 বছরের কম শিশুদের তাদের সমস্ত স্বাস্থ্য খরচ যা কিছু ব্যয় হবে সেটি রাষ্ট্র বহন করবে, এবং 65 বছরের পরে মানে সিনিয়র সিটিজেন্স তারাও বিনামূল্যে চিকিৎসা পাবেন। তো এটি মস্ত বড় পদক্ষেপ, কিন্তু এটি দিতে হলে আবার এখানে এই ডিজিটাল একটি প্রশ্ন আসবে। 1 বছরের কম শিশু মানেই তো মায়েদের পৌঁছাতে হবে, তাহলে মায়েদের কাছে কিভাবে যাবে? এটি একটু উদাহরণ দিলাম। এই ধরনের অনেক কিছু প্রায় প্রত্যেক মন্ত্রণালয় যদি নতুন নতুন চিন্তা ভাবনা করে আসেন, প্রত্যেকটি ক্ষেত্রেই এই ডিজিটাল পদ্ধতির প্রশ্ন চলে আসবে। আরেকটা যেটা জানতে চাই যে প্রশাসনিক দপ্তরগুলোকে যে সারা দেশে, সেগুলোকে আরো বেশি শক্তিশালী এবং দুর্নীতিমুক্ত করবার জন্য যে কোনো সাংবিধানিক থেকে প্রশাসনিক জায়গাগুলোকে, আইন শৃঙ্খলা বাহিনী সবগুলোকে দুর্নীতিমুক্ত করবার জন্য এবং ওটাকে জনগণের সাথে যেন কার্যকর একটা ভূমিকা থাকে দূরত্ব কমানোর জন্য আপনি কি পরামর্শ দিবেন যে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এই সম্পর্কে সচেতনতা একটা বড় জিনিস, জনগণের মধ্যে একটা সচেতনতা আনতে হবে। সেই সঙ্গে পাশাপাশি যদি শিক্ষায়, আমি মনে করি যে আমাদের বর্তমান শিক্ষায় যে আমাদের যে সিলেবাস, যে কারিকুলাম, এগুলো পরিবর্তনের দরকার আছে। আমরা এখন পর্যন্ত এই যে রাস্তা পার হওয়া, যেখানে সেখানে ময়লা না ফেলা, থুতু না ফেলা, কিংবা কিছু ময়লা দেখলে সেটিকে সরিয়ে ফেলা, এই যে দায়িত্ব, রাস্তাটা কোন জায়গায় পার হব, জেব্রা ক্রসিং থাকলে সেখানে, এবং যদি আমাদের উপর দিয়ে ফুট ওভার ব্রিজ থাকে সেটিকে আমরা সেটি ব্যবহার করব, রাস্তায় নামবো না। এ ধরনের শিক্ষাগুলো আমরা এখনো পাচ্ছি না, আমাদের শিশুদের দেওয়া হচ্ছে না। মানে জনগণকে আরো অনেক বেশি সচেতন করতে হবে। জনাব এইচটি ইমাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি শেষ দিকে এসে একটা প্রশ্ন করতে চাই যে 30 তারিখে কিন্তু প্রথম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ অধিবেশন শুরু হবে। সেখানে বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট তারা যে নির্বাচনে অংশ নিয়েছিল, সেখানে তাদের কিন্তু 8টি আসন আছে। তারা এখনো সিদ্ধান্ত নেয়নি তারা সংসদে বসবে কি বসবে না। এই যে 8জন প্রার্থীকে জনগণ ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছে, আপনি কি মনে করেন যে অবশ্যই সেই ম্যান্ডেটের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সেই বিএনপি এবং ঐক্যজোটের 8 জনকে সংসদে যাওয়া উচিত? অবশ্যই যাওয়া উচিত। কেন? সেটা কেন নির্বাচিত হয়েছেন যেখান থেকে, সেই অঞ্চলের মানুষ তারা যদি ওইখানে সংসদে না যান, তাহলে তাদের ভোটাধিকারই হরণ করা হলো, তাই না? ভোটাধিকার তারা প্রয়োগ করেছেন, প্রয়োগ করে ওই নেতা 8 জনকে নির্বাচিত করেছেন। তারা যদি তাদের এলাকার কথা না বলেন, কে বলবে? তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে না? আমি মনে করি এই দিকটা বিবেচনা করে হলেও তাদের যাওয়া উচিত। তার মানে মাঠে ময়দানে সরকারের বিপক্ষে অবস্থান না নিয়ে বিরোধী দলকে কিংবা বিএনপিকে আপনারা বলছেন যে তারা পার্লামেন্টে বসেই
সরকারের পক্ষে নিশ্চয়ই। বিপক্ষে যেটাই বলুক পার্লামেন্টে এসে যদি পার্লামেন্টে যদি সেরকম শক্তিশালী ভালো ভয়েস হয়, একটি ব্যক্তিও যথেষ্ট অবদান রাখতে পারেন, একজনও যদি সেরকম হন, যদি সেরকম বলতে পারেন, সেরকম যদি বক্তা হন, এবং যদি জনমানুষের সঙ্গে যদি তার সেরকম সম্পৃক্ততা থাকে, না থাকলে অন্য কথা। জনাব এইচ.টি. ইমাম, আজকে আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনি এতটা সময় দিয়েছেন বলে আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুনছিলেন প্রিয় দর্শক, টানা 10 বছর বর্তমান সরকার ক্ষমতায় ছিল, আবারও মানুষ ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে এবং এই সরকার উন্নয়নের সব প্রতিশ্রুতিগুলো পূরণ করবে এমনটাই আশা করছে দেশের শুধু যারা ভোট দিয়েছে সেই 10 কোটি ভোটারই না, 16 কোটি চোখও তাকিয়ে আছে এই সরকারের শেষ কর্মকাণ্ডটি কি হয় সেটি দেখবার জন্যে। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে। সবাইকে শুভরাত্রি।